রাত দুপুরে এখানে গল্প নয়, আপনাদের পাঠানো ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই রাত দুপুরের তৃতীয় নম্বর এপিসোডে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে। যিনি আজকের ঘটনাটি পাঠিয়েছেন তার নাম শর্মা রায়। উনি থাকেন পশ্চিম মেদিনীপুর। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আজকের ঘটনাটি পাঠানোর জন্য। কেমন আছো সুব্রত? আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই তোমাকে তুমি করে সম্বোধন করলাম, কিছু মনে করো না। আমি তোমার কণ্ঠে রাত দুপুরের দ্বিতীয় নম্বর এপিসোডটা শুনেছি, খুব ভালো লেগেছে তোমার কণ্ঠে, তাই একটা ঘটনা পাঠালাম। আমার কাছে আরও ঘটনা রয়েছে যেগুলি পরে পাঠাবো। আমাকে তুমিই বলো, আমাকে ভাই বলো, যেভাবে ইচ্ছে বলো, কোনো অসুবিধা নেই। আমরা শুরু করেছি একদম নতুনভাবে, তাই সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু করার। অনেক নতুন রকমের প্ল্যান প্রোগ্রাম করছি, সেগুলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনার জীবনের সাথে ঘটে যাওয়া গল্প পাঠাতে অবশ্যই আমাদের মেল করুন, সাথে subrot@gmail.com অথবা সুব্রত নস্কর ফেসবুক পেজে ইনবক্সে আপনি ঘটনা লিখে পাঠাতে পারেন। বেশি কথা না বলে আজকের ঘটনাটি শুরু করছি। রাত দুপুরে আমি আমার মায়ের মুখে আমাদের পাড়ায় আমার একজন জেঠুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা সব সময় শুনি। তো একদিন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে ওই জেঠুর মা, অর্থাৎ আমার ঠাম্মি হয় উনি সম্পর্কে, ওনাকে রীতিমতো বসিয়ে ওনার থেকে খুঁটিনাটি সমস্ত ঘটনাটি শুনলাম। তো ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি প্রায় 50 বছর আগে, যখন জেঠুর ক্লাস আনুমানিক 6 কি 7। আমি আগে ওনাদের সম্পর্কে কিছু কথা বলি। জেঠুরা ছিলেন মোট 5 ভাই বোন এবং তাদের মধ্যে উনিই ছিলেন সবার বড়, মানে উনিই ছিলেন বড় দাদা। জেঠুর নাম ছিল মানিক এবং ওনার মায়ের নাম ছিল মিলি। মানে আমার ঠাম্মি এবং ঠাম্মির মা অর্থাৎ মানিক জেঠুর দিদা ছিলেন সোমলতা দেবী। সোমলতা দেবীর বহুদিন যাবৎ শরীরে অসুস্থতা লেগেই থাকত। ডাক্তাররা বিভিন্ন চিকিৎসা করেও কিছুতেই বুঝতে পারে না যে রোগটি আসলে কী কারণ। এটি আজ থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। তো তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না। ওনার পেটে একদিন প্রবল ব্যথা হওয়ার কারণে ওনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং শেষে জানা যায় যে উনি ক্যান্সার নামক মারণ রোগটির দ্বারা আক্রান্ত। প্রবল যন্ত্রণা সহ্য করতে না পারার ফলে ওনার অপারেশন করা হয় এবং ডাক্তাররা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যেহেতু এই বয়সে ওনার অপারেশন করা হয়েছে, তাই উনি আর খুব বেশি দিন বাঁচবেন না। খুব জোর হলে ওই 20 থেকে 25 দিন বাঁচবেন। তাই উনি যা যা খেতে চান বা ওনার যা ইচ্ছে সব কিছুই যেন পূরণ করে দেওয়া হয়। কিন্তু ডাক্তারের কাছ থেকে এমন কথা শোনার পরেও সোমলতা দেবীর দাদা কলকাতার একজন নামি দামি ডাক্তারের কাছে সোমলতা দেবীকে নিয়ে যায় একটা ছোট্ট আশায় যদি মানুষটাকে বাঁচানো যায়। এবং সেখানে ওনাকে দূর থেকে দেখেই ডাক্তারবাবু বলে দেন যে সোমলতা দেবীকে নিয়ে চলে যেতে, কারণ উনি আর বেশি দিন বাঁচবেন না। ডাক্তারের এরকম কথায় সোমলতা দেবী ওনার দাদাদের উপর খুব রেগে যান এবং বকাবকি করেন এবং বলেন, আমাকে তোরা কেন অত টাকা খরচা করে ডাক্তারের কাছে নিয়ে এলি রে? ডাক্তার আমাকে হাতও লাগালো না, উনি আমাকে দূর থেকে দেখেই বলে দিলেন যে আমি আর বাঁচব না। এর কিছুদিন পরে ঠাকমি ওনার 5 ছেলে মেয়েকে ওনার বড় জায়ের কাছে রেখে ওনার মায়ের কাছে অর্থাৎ সোমলতা দেবীর কাছে যান তার দেখাশোনা করতে। কিছুদিন থাকার পর জেঠুর বাবা অর্থাৎ ঠাম্মির স্বামী ঠাম্মির কাছে যান এবং বলেন, তুমি যে এখানে আছো ওখানে ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে আছে, এখানে ঠিকমতো দেখাশোনা হচ্ছে না ওদের, তুমি আগে বাড়ি ফিরে চলো। তো ঠাম্মি দাদুর কথা শুনে বাড়ি আসার জন্য বেরোচ্ছিলেন, কিন্তু ওনার মা সোমলতা দেবী ওনাকে খুব জোর করে বলেন থেকে যাওয়ার জন্য। এই কথা শুনে ঠাম্মি ওনার মাকে বলেন, আমি আবার কিছুদিন পরেই আসবো মা, তখন বেশ কিছুদিন থাকবো, ওদিকে তোমার নাতি নাতনিগুলো সব একা আছে, পরের বার ওদের নিয়ে আসবো। এই বলে ঠাম্মি বাড়ি চলে আসে। কিন্তু উনি আসার একদিন পরেই
সোমলতা দেবীর মারা যান। ঠাম্মির দাদা মুখাগ্নি করার একদিন পর ঠাম্মির বাড়িতে আসে এবং সোমলতা দেবীর মৃত্যু সংবাদ দেন। আসলে তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত ছিল না। সোমলতা দেবীর বাড়ির লোকেরা ঠাম্মিকে তৎক্ষণাৎ খবর দিতে পারেনি সেই জন্য। আর সেই জন্যই ঠাম্মির জন্য অপেক্ষা না করেই তারা দাহ কার্য সম্পন্ন করে ফেলেন। ঠাম্মির দাদা যখন তাদের মৃত্যু সংবাদ দিতে এসেছিলেন তখন এটা বলেন যে মা মারা যাওয়ার সময় তোকে খুব করে ডেকেছিল জানিস রে, খালি মিলি মিলি বলছিল, কিছু একটা হয়তো বলতো তোকে। ঠাম্মি যেহেতু ওনার মেয়েই হয় তো ওনার 3 দিনের নিয়ম মানার কথা। তো 3 দিনের বেলায় জলে ভাত দেওয়ার একটা নিয়ম হয়। ঠাম্মি রান্না বান্না করে সব বাড়ির কাজ শেষ করার পরে জলে ভাত দেওয়ার জন্য ওনার বড় ছেলে অর্থাৎ মানিক জেঠুকে একটা কলা পাতা কেটে আনার জন্য বলেন। জেঠু তার মায়ের কথা মতো হাতে একটা দা নিয়ে বাড়ির পিছনের দিকে কলা গাছ থেকে কলা পাতা কাটতে যান। 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু জেঠুর কোনো ফেরার নাম নেই। এদিকে জেঠু ফিরছে না দেখে ঠাম্মি আর দেরি না করে অন্য আরেক জায়ের ছেলেকে পাতা কেটে দেওয়ার জন্য বলেন। সে আরেক জায়গা থেকে কলা পাতা কেটে আনে এবং ঠাম্মি জলে ভাত দেওয়ার কাজ সম্পন্ন করে। সব কাজ শেষ হতে হতে প্রায় বিকেল পেরিয়ে যায়। জেঠুর তখনও দেখা নেই। এরপর প্রায় সন্ধ্যে 6টা 6:30 দিকে ঠাম্মি জেঠুকে আবিষ্কার করলেন ওনাদের বাড়ির পিছনে। জেঠু বিধ্বস্ত অবস্থায় সেখানে দাঁড়িয়ে, তার হাঁটুর উপর পর্যন্ত জামাটা পুরো ভেজা। ঠাম্মি প্রচণ্ড রেগে গিয়ে জেঠুকে প্রথমে প্রচুর বকাবকি করলেন এবং জেঠুকে বললেন, তোকে আমি পাতা কাটতে বলেছিলাম, তুই কোথায় চলে গিয়েছিলি? এতক্ষণ দেখতে পাইনি কেন তোকে? জেঠুর গোটা শরীরে তখন থরথর করে কাঁপছে। তিনি কথা বলতে পারছেন না। বেশ কিছুক্ষণ পর খানিকটা ধাতুস্থ হয়ে কাঁপা কাঁপা গলায় জেঠু বললেন, মা, আমাকে দিদার কাছে উড়িয়ে নিয়ে গিয়েছিল ওরা, আমি দিদার কাছে গিয়েছিলাম। ঠাম্মি তো প্রথমে জেঠুর কথা কিছুই বিশ্বাস করেননি। জেঠু খুবই দুষ্টু স্বভাবের ছেলে ছিল, তাই ঠাম্মি ভাবছিলেন হয়তো এটা জেঠুর কোনো বদমাইশির অংশ। কিন্তু জেঠুর এই অবস্থা দেখে এবং বারবার জেঠুর কাছে একই কথা শুনে তার মনে একটা সন্দেহ হয়। তাই ঘরে নিয়ে এসে জেঠুকে শান্ত করে বসিয়ে তিনি জিজ্ঞাসা করলেন এবং জেঠু যা বললেন তা কিছুটা এমন। মা, তুমি আমাকে যে কলা পাতা কাটতে বলেছিলে, আমি দা হাতে পাতা কাটতেই গিয়েছিলাম বাড়ির পিছনের দিকে, কিন্তু জানি না কেন যেদিকে কলা গাছগুলো আছে সেদিকে না গিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম। আর কিছুতেই আমি নিজেকে সামলাতে পারিনি। কেউ যেন আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর কালীমায়ের দুপাশে যারা থাকে ঠিক ওই রকমই পুরো নগ্ন অবস্থায় 2 জন এলো। ওদের কিরকম যেন চেহারা, ওরা কিরকম যেন দেখতে মা। আমাকে বলল হাত তুলতে, আমিও হাত তুলে দিলাম। হাত তুলতেই ওরা আমাকে দুদিকে ধরে দিদার কাছে উড়িয়ে নিয়ে চলে গেল মা, মামার বাড়ির সামনের শ্মশানে। তারপর দেখি ওরা আমাকে ছেড়ে দিয়ে শ্মশানের পাশে পাটবনে কোথায় যেন মিলিয়ে গেল। তারপর পাটবন থেকে দিদা বেরিয়ে এলো। তবে জানো তো মা, দিদার হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর কিচ্ছু ছিল না। আমাকে দেখে দিদা বলল, তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতিই করব না। তুই আমার একটা কথা রাখবি, তোর মামাকে বলিস আমার সাধ্যতে যতটুকু না করলে নয় সেটাই যেন শুধু করে। আসলে আমার পিছনে তো অনেক টাকা খরচা হয়েছে, বেশি যেন খরচা না করে। কিন্তু এটা বলিস কীর্তনটা যেন ভালো করে করে। এই বলে দিদা আবার ওদের 2 জনকে বলে, যা আমার নাতিকে দিয়ে আয়। আর এই বলে দিদা যেন ওই পাটবনের দিকে হারিয়ে গেল। আর ওই 2 জন দেখি পাটবন থেকে বেরিয়ে এলো, এসে আমাকে আবার 2 হাতে তুলে ধরে নিয়ে চলে এলো এবং বাড়ির পিছন দিকে, যেদিকে ওই জলার ওদিকটা, ওখানে দিয়ে গেল। আর ওখান থেকে জল পেরিয়ে আসতে আমার জামাটা ভিজে গেছে। তবে জানো মা, আমি ওখান থেকে মামার বাড়িটা দেখতে পাচ্ছিলাম। শ্মশানের একদম সামনেই তো মামার বাড়ি। আমি ভাবছিলাম ছুটে মামার বাড়িতে চলে যাব, কিন্তু নড়তেই তো পারছিলাম না।
মামাবাড়িতে আলো দেখতে পাচ্ছিলাম। আমার খুব ভয় করছিল মা ওখানে থাকতে, কিন্তু আমার নড়ার শক্তি ছিল না মা। এই দেখো আমার পায়ে কিরকম পিঁপড়ে কামড়েছে। ওখানে খুব লাল পিঁপড়ে ছিল, কিন্তু আমি পাও সরাতে পারিনি মা। ঠাম্মি এসব কিছু বিশ্বাস করেননি, তাই জেঠুকে বলেন, তুই নিশ্চয়ই সব বানিয়ে বলছিস। আমি এসব একদম বিশ্বাস করি না। যদি সত্যি হয়ে থাকে তবে তুই আমাকে প্রমাণ দে, যাতে আমি এটা বিশ্বাস করি। তখন জেঠু বললেন, ওখানে একটা পদ্মপুকুর আছে না মা? ওই পদ্মপুকুরে একটাও পাতা নেই, পুরো পুকুরটাই পরিষ্কার। ব্যাস এটাই আমার মনে আছে। তখন ঠাম্মি বলেন, আচ্ছা আমি কাল যাব এবং দেখব তুই যা বললি তা সত্যি নাকি মিথ্যা। তারপর জেঠুর সাথে এরকম হওয়ার জন্য জেঠুর বাবা বলেন, তুই আজ আর একা ঘুমাবি না, এবং পাশের পাড়া থেকে একজনের হতে হিটার লাঠি এনে দেয় জেঠুকে। হিটার লাঠি হলো অনেক জড়িবুটি এবং তন্ত্রসাধিত একটা লাঠি, যেটার কাছে থাকলে কোনো অশরীরী বা ভূত পেত কাছে আসতে পারে না। সেই রাতে জেঠুর সব ভাই বোনেরা এবং ঠাম্মি সবাই একসাথে শুয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে জেঠুর একজন বোন চিৎকার করে ওঠে এবং খুব ভয় পেয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে বলেন, ওই দেখো মা, ওদিকে দিদা দাঁড়িয়ে আছে, ওই দেখো, ওই তো মুখ বাড়িয়ে এদিকে দেখছে বারান্দা থেকে, ওই তো মা, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু ঠাম্মি ওনার মাকে দেখতে পান না। তখন নাকি জেঠুর দিদা অর্থাৎ সোমলতা দেবী জেঠুর বোনকে বলে, তুই এত চিৎকার করিস না, আমি আমার নাতিকে দেখতে এসেছি, আমি কারো ক্ষতি করব না, আর এই হিটার লাঠিটাও রাখার কোনো দরকার নেই। আমি আমার নাতি ঠিকঠাক বাড়িতে এসেছে কিনা, ওরা আমার নাতিকে দিয়ে গেছে কিনা, এটাই দেখতে এসেছি। এরপর সোমলতা দেবীকে আর জেঠুর বোন দেখতে পাননি। তবে সেই রাতে তারা কেউ আর ঘুমাতে পারেননি। তারপরের দিন ঠাম্মি ওনার বাপের বাড়িতে যান। উনি ওনার দাদাদের এসব কথা বললেন। ওনার দাদারা বলেন, হ্যাঁ, পদ্মপুকুরটা তো কদিন আগেই পরিষ্কার করা হয়েছে, জেলেদের দেওয়ার জন্য পুরো পুকুরটাকে পরিষ্কার করা হয়েছে। তারপর ঠাম্মি বিশ্বাস করেন যে হ্যাঁ, ওনার ছেলে সত্যি ঠিকই বলেছিলেন। এসবের থেকে কিছুটা ভয় পেয়ে জেঠুকে একটা মাদুলি দেওয়া হয়, এবং তারপরে এসব আর কিছুই দেখতে পায় না জেঠু, এবং সব কিছু ঠিক হয়ে যায়। তো এই ছিল আজকের ঘটনা। জানি ঘটনাটা অনেকটাই বড় হয়ে গেল। সম্ভব হলে রাত দুপুরের কোনো একটা এপিসোডে ঘটনাটি নিয়ে এসো সুব্রত। ঘটনাটি কেমন লাগলো সুব্রত অবশ্যই জানাবে। আমার খুব ভালো লেগেছে ঘটনাটি, কারণ আমার মনে হয় যে যারা আমাদের সঙ্গে সারা জীবন কানেক্টেড থাকেন, যারা আমাদেরকে ভালোবাসেন সারা জীবন, যারা জীবিত অবস্থায় শুধুই আমাদেরকে ভালোবেসে গেছেন, আমাদের জন্য ভালো চেয়ে এসেছেন, তারা হয়তো এই ইহলোক ত্যাগ করেও আমাদের কি করে ভালো হয় সেই কথাই ভাবেন। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর চাইলে আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে পাঠান। আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরব। ঘটনা পাঠানোর জন্য মেইল করুন সাথে subrot@gmail.com অথবা সুব্রত নস্কর ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান আপনার ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম সুব্রত। দেখা হবে এমন কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে গল্প নয়, আপনাদের পাঠানো ঘটনা শোনানো হয়।